ভাতৃদ্বিতীয়া। সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বিশ্বাস করো, আমার গোপাল সোনা আসার পর থেকে আমি কখনো অনুভব করতে পারিনি যে আমার কোনো ভাই বা দাদা নেই। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমার জীবনে আমি কিছু পাই বা না পাই, আমি আমার গোপাল সোনাকে পেয়ে আমি নিজেকে বড্ড লাকি মনে করি। বিশ্বাস করো, আমি কখনো অনুভব করতে পারি না আমার কোনো ভাই বা দাদা নেই, কারণ ভাই বা দাদার জায়গাটা পুরোটাই কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে আমার গবলু সোনা। আমার গবলু সোনার সাথে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারি, সুখ হোক বা দুঃখের হোক। আমার এমন কোনো দাদা বা ভাইয়ের প্রয়োজন নেই যে আমাকে সবার সামনে ইনসাল্ট করবে, যে আমাকে রেসপেক্ট দেবে না, যে আমাকে বোন বলে মানবে না, কিন্তু ভাই ফোঁটার দিন অতিরিক্ত পিরিত দেখাতে আসবে। বিশ্বাস করো, আমার ভাই নেই বলে আমার একটু আফসোস হয় না, বরং আমি বড্ড মজা করি আমার ভাই নেই বলে। আমরা তিন বোন অনেক এনজয় করি। আমাদের মারপিট হয়, ঝগড়া হয়, আবার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক হয়ে যায়। তাই আমার কোনো ভাইয়ের প্রয়োজন নেই। আমি আমার গোপাল সোনাকে পেয়ে ভাইয়ের সমস্ত জায়গাটাই কিন্তু পূরণ করে ফেলেছি। আমি কিন্তু সবার দাদা বা সবার ভাইয়ের কথা একদমই বলিনি, কেউ কিন্তু গায়ে মাখবে না কথাগুলো। 2000 years later. আমার বাড়িতে তো আমি আমার গবলু সোনাকে ফোঁটা দিয়ে চলে এসেছি, বেশ ভালোই লাগলো কিন্তু আমার এই বছরের ফোঁটাটা। এখন চলে এসেছি আমি আমার পিসির বাড়িতে। আমার পিসির বাড়িতে কার ভাই ফোঁটা হবে জানো? আমার বাবার। আমার পিসি এখন এখানেই রয়েছে, তবে আমার পিসির বাড়ি কাল্লাপুরে। অনেকেই তোমরা জানো, আমি তো গেছি অনেকবার, ভিডিও বানিয়েছিলাম। তো এই বছর পিসি এখানেই রয়েছে, কারণ আমার পিসে মশাইয়ের পা ভেঙে গেছে, তো উনি এখন অসুস্থ, তো এখানেই রয়েছে। এটা হলো আমার বৌদির বাড়ি, মানে পিসির বড় ছেলের বাড়ি। তো এখানেই আজকে ভাই ফোঁটাটা হবে। তোমাদের সাথে অল্প অল্প করে সমস্ত কিছুই কিন্তু শেয়ার করব। এখন আমরা আপাতত বসেছিলাম, এখনো পর্যন্ত শুরু হয়নি। এই দেখো শুরু হয়ে গেছে। আমার বাবা বসে গেছে ভাই ফোঁটা নিতে। যেহেতু আমার বাবার দিদি হয়, তো সবার প্রথমে কিন্তু আশীর্বাদ করে ফেললো। তো এখন হচ্ছে ভাই ফোঁটার পর্ব। तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका। আর এটা হলো বাবার নাতনি, মানে দাদু নাতনিতেও তো ফোঁটা দেওয়া হয়। তো এটা হলো আমার দাদার মেয়ে, মানে ও আমার কি হয়, দাদার মেয়ে কে একটা হয় আমি জানি না, আমি ওর পিসি হই। আর আমার বাবা তো দাদু হয়, তো ওই জন্য ফোঁটা দিচ্ছিল আর কি। তো বাবাকে এখনো প্রণামও করে নেবে। তো এই হলো আমাদের ভাই ফোঁটার পর্ব। এই বছর তেমন কিছু স্পেশাল হয়নি। অনেকটা সময় পর কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম। সবাই মিলে রান্না বান্না করে নিয়েছে, আমি এখন খেতে বসে গেছি। সবার প্রথমে আমিই খেতে বসেছি, কারণ আজকে হয়েছে মাটন, আমার অপছন্দের জিনিস, মানে আমি সহ্য করতে পারি না। তো এদিকে দেখলে মাছ ভাজা, মানে মাছের ঝোল আর আলু পোস্ত ভাত দিয়ে আমি খাবারটা খেয়ে নিলাম। এরপরে এনারা খাবেন, কারণ এনারা মাটন খাবেন, আমি মাটনের ধারে পাশে থাকি না। এই দেখো মাটনটা কিন্তু হয়নি, জানো তো, 3টে প্রথমে সিটি দেওয়া হয়েছিল, তারপরেও দেখছি একটুখানি সেদ্ধ হতে বাকি রয়েছে, তাই আবার 2-3টে সিটি পরে দিয়ে দেওয়া হচ্ছে। আরও অনেক ধরনের ভাজাভুজি ছিল, বাট আমি নিইনি, যেহেতু খেতে পারবো না, সেহেতু ফালতু নিয়ে নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই, তাই না? তো এদিকে পিসে মশাইয়ের জন্য মাটন তুলছিল। পিসে মশাই তো একদমই বেশি মাটন খায়নি, আর মাটন বেশি খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে খুব একটা এটা ভালো জিনিস না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, যেমন অতিরিক্ত পিরিত ভালো না, তেমন অতিরিক্ত খাওয়া দাওয়াও ভালো না। দেখবে তুমি অতিরিক্ত ভাব করতে যাবে কারোর সাথে, আর লোকের নজর তো রয়েইছে, সেই তোমার ভাবে বা তোমার বন্ডিংয়ে এমন নজর দেবে, পুরো একদম তেলে বেগুনে হয়ে যাবে। তো যাই হোক, এখন এদিকে পিসেমশাইকে খেতে দেওয়া হচ্ছে।
আমি জানি আমার কথাগুলো কয়েকজনের খুব গায়ে লাগছে, কিন্তু বিশ্বাস করো আমি না কারো পিঠ পিছে কথা বলি না, আমি সবার কথা তার সামনেই বলি। তাতে কার কি খারাপ লাগলো সেটা আমার জেনে লাভ নেই, কারণ সত্যি কথা বলতে গেলে আমি একটু তেতোই কথা বলি, তবে কথাগুলো কিন্তু একদম বাস্তব। আমার পিসে মশাই যেহেতু পা ভেঙে গেছে, নিচে বসে খেতে পারবে না, ওই জন্য চেয়ারেই কিন্তু খেতে দেওয়া হয়েছে। সবাই মিলে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা, তবে আমি তো খাবো না। তো চলো বিকেল বেলায় যাবো একটা জায়গায়, দেখতে থাকো। পিসির বাড়ি থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরে আবার একটু চুল টুল ছাড়িয়ে নিলাম, তারপরে বেরিয়েছিলাম ঘুরতে। ও বাবা, আজকে দেখছি আমাদের ঘুরতে যাওয়াই হবে না। দেখেছো বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আমরা যখন বেরোচ্ছিলাম তখন অতটাও ওয়েদারটা খারাপ ছিল না, তবে হালকা হালকা মেঘ করেছিল। আমরা ভাবলাম হাওয়া দিয়ে হয়তো মেঘটা কাটিয়ে দেবে, কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি তো ওই জন্য আর সহ্য হলো না গো। এত বৃষ্টি শুরু হলো, প্রায় 15 মিনিট আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, তাও আমরা ভিজে গেছি। বৃষ্টি হয়ে যাওয়ার পরে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? গাছগুলো কি সুন্দর ঝলমলে হয়ে যায়, বেশ সুন্দর লাগে। ভাবছিলাম বৃষ্টি হচ্ছে, ব্যাগ কেটে যাই, চলো বাড়ি চলে যাই। প্রথমে তো এটাই আমরা ডিসাইড করলাম যে বাড়ি চলে যাওয়াটাই বেটার হবে, তবে যখনই আমরা বেরোলাম দেখলাম বৃষ্টিটা থেমেই গেছে, তাই চলে গেলাম কিন্তু ঘুরু ঘুরু করতে, আর তোমাদেরকেও সাথে নিয়ে নিয়েছি। ঘরে বসে কি বা করতাম বলো, ভালোই লাগছিল না, ওই জন্য দেখো দিদি দেখছো ক্যামেরা দেখে কেমন মুখ করছে। ওই দেখো আমরা চলে এসেছি পাহাড়ে, অনেকটা জার্নি করে কিন্তু আসলাম, প্রায় তোমার ওই 40 মিনিটের মতো লেগেছে, খুব জোর। পাহাড় এই জায়গাটা তোমরা কে জানো আমি জানি না, এটা হলো কোড়র পাহাড়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। আমি আজ ফার্স্ট টাইমই আসছি কোড়র পাহাড়, আমার বাড়ির থেকে খুব একটা দূরে না, তবে কখনো আসা হয়নি গো সময়ের অভাবে। তোমরাও আজ আমার সাথে প্রথম দেখবে, আর আমিও আজ তোমাদের সাথে প্রথমই দেখবো এই জায়গাটা। তো চলো দেখি ভেতরটা কেমন, তোমাদেরকেও সেটা শেয়ার করব। তবে জায়গাটা বেশ শুনে মনে হচ্ছে শান্তির জায়গা, এবং খুব একটা আওয়াজ নেই, কিন্তু একদম শান্ত পরিবেশ যাকে বলে। তোমরা যারা শান্ত পরিবেশ, সবুজে ঘেরা পরিবেশ পছন্দ করো, অবশ্যই এই জায়গাটা আসতে পারো। আমার তো জায়গাটা বেশ ভালোই লেগেছে, আর সবুজে ঘেরা তো ওই জন্য আরও বেশি ভালো লেগেছে। আমি সবুজে ঘেরা জায়গায় যেতে ভীষণ পছন্দ করি। তো চলো এখানে আমাদের গাড়িটাকে পার্কিং করে দিলাম। তো তারপরে আমরা এখন যাচ্ছিলাম সামনের দিকে, তো তোমাদেরকেও সমস্ত কিছুই শেয়ার করছিলাম। দেখতে পাচ্ছ এখানটা খালি রয়েছে, তবে আরও ওপরে পাহাড়ের ওপরে গেলে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু ছিল, মানে অনেকখানি বেশ লোক ছিল। আমি যেন আবার জিজ্ঞাসা করছিলাম, মা কোন জায়গায় আমাকে নিয়ে আসলে, কিছুই তো নেই এখানে, শুধু গাছ গাছ আর কয়েকটা ঘর বাড়ি, আমি কি দেখবো এখানে। তারপরে বলল উপরে চলো, এখনো অনেক কিছু বাকি রয়েছে। তবে সবাই নাকি বলছিল একটা জায়গায় উঠতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল, তবে আমি কিন্তু বেশ মজা করেই উঠেছি ওই জায়গাটাতে। তো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। মন্দির তো এটা, মন্দিরে একটুখানি শান্ত পরিবেশে সবসময় থাকে দেখবে, আর শান্ত পরিবেশটাই না মন্দিরে ভালো লাগে। তো আমাকেও একটুখানি করে মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছিলাম। এতটা এসেছি তো হাওয়ার মধ্যে চুলগুলো পুরো উড়ে ঝুড়ে একদম উস্কো খুস্কো হয়ে গেছে, ওই জন্য আমাকেই তোমরা ইগনোর করবে। আমি ক্যামেরার সামনে তো আসতেই চাইছিলাম না, কিন্তু যে ব্লগ বানাচ্ছে যার চ্যানেল, তাকে যদি তোমরা না দেখো তাহলে কিভাবে হবে বলো। তোমরা তোমাদের ভাইফোঁটার দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই জানিও, আর আমার মতো যাদের ভাই নেই তারা কিভাবে কাটালে সেটাও কিন্তু জানিও। হ্যাঁ আমার ভাই আছে গোপাল সোনা, তবে তাও আর কি, আমি কখনো যে ভাই নেই এই অ্যাবসেন্সটা কখনো ফিল করি না, কারণ আমার গোপাল সোনা সমস্ত জায়গাটাই পূরণ করে ফেলেছে। ভাই থাকলে তো আরও টেনশন অনেক ধরনের, কিন্তু গোপাল সোনা থাকতে কিন্তু ওই টেনশনটা আমি কখনোই অনুভব করি না। আমার গোপাল সোনা খুব লক্ষ্মী ছেলে গো, একটুও দুষ্টুমি কিন্তু করে না। তো চারিদিকে এত পাথর দেখতে পাচ্ছ, কারণ পাহাড়ের এলাকা তো এই ধরনের ছোটোখাটো পাথর কুচি এইসব তো থাকবেই। পাহাড়ে এরকম পাথর না থাকলে কেমন যেন একটা জমে না ব্যাপারটা, তাই না? তো ওই দেখো সিঁড়িতে উঠছি এখন আমি, এখানে জানো 117খানা সিঁড়ি রয়েছে, মানে এই সিঁড়িগুলো উঠতে উঠতেই সবার জীবন প্রায় শেষ হয়ে যায়। তবে আমি কিন্তু বেশ এনজয় করতে করতেই উঠেছি।
যেহেতু আমার ফিগারটা একদমই পাতলা, আমার খুব একটা অসুবিধা হয়নি। তবে কি বলতো, সিঁড়িগুলো না একটু উঁচু নিচু আঁকা বাঁকা এরকম বলে সবারই একটুখানি কষ্ট হবে। তো সিঁড়িগুলো দেখে কিন্তু মনে হচ্ছে উঠে যাওয়া খুবই সহজ, খুব একটা কষ্টকর নয়। তবে এখানে গেলেই বোঝা যাবে যে কতটা কষ্টকরের ব্যাপার। আর চারিদিকটা এত শান্ত, চারিদিকটা এত নিস্তব্ধ পরিবেশ, আমার তো বেশ ভালো লাগছে। আমি বেশ মজা করেই সিঁড়ির দিকে উঠছিলাম। আমি ভাবছিলাম উপরে হয়তো বিশাল বড় একটা পাহাড় রয়েছে, সেই পাহাড় থেকে আমি যদি পড়ে যাই, আমার মাথায় আবার সবসময় এসব নেগেটিভ চিন্তা ভাবনা আসে। কেন বলো তো, এত সুন্দর একটা জায়গায় গেছি, কোথায় পজিটিভ ভাইবস পাবো তা নয়, আমি আবার উল্টাপাল্টা কী সব ভাবি। যদি পড়ে যাই, যদি মরে যাই, কি হবে তখন? কি আমার এই ব্লগগুলো ছাড়বে? আমার এই সব আগেই চিন্তা হয়। আর মরার কথা যদি আমি ভাবি, তাহলে সবার আগে আমার মানে একটা মাথায় আসে কি বলতো, আমার ইউটিউব চ্যানেলটার কি হবে। তো দেখো, বকবক করতে কিন্তু অনেকখানি চলে এসেছি, বেশ ভালো লাগছে। যত উপরের দিকে উঠছি তত দেখতে পাচ্ছি লোকজন রয়েছে, নিচে কিন্তু একদমই লোকজনের কোনো দেখাই মিলছে না। তবে উপরে যত উঠছি অনেকখানি লোকজন কিন্তু দেখতে পাচ্ছি। উপরে উঠে একটা সুন্দর মন্দিরের দর্শন পেয়ে গেলাম, যেটা দেখে আমার মনটা এতটা শান্তি হয়ে গেল কি বলবো। আর চারিদিকে এত লোকজন, তো এবার একটু দেখে মনটা শান্তি পেল। না, আজ আমি একা ঘুরতে আসিনি, আর অনেকেই আমার মতো ঘুরতে এসেছে। তো সবাই এখানে ফটো তুলছিল, আমি খুব একটা ফটো তুলিনি, কয়েকটা অ্যাস্থেটিক ফটো তুলেছি। তোমাদের সাথে ওগুলো অন্য কোনো একটা ভিডিওতে বা কোনো একটা কিছুতে শেয়ার করে দেবো, ঠিক আছে? কমিউনিটি পোস্টেও দিয়ে দিতে পারি। তো মন্দিরটা কেমন সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আমি একটা স্লো মোশন করেছি, ওই স্লো মোশনটাতেও তোমাদেরকে মন্দিরটা বেশ ভালোভাবেই দেখাবো। কিসের মন্দির বলো তো এটা? মন্দিরটা বেশ সুন্দর দেখতে না? আমার তো বেশ ভালোই লাগছে। আর এই মন্দিরটার মানে পিছন দিক থেকে চক্কর কাটতে হয় অনেকবারই, তো আমি একবারই চক্কর কেটেছিলাম। তো তোমাদেরকে চারিদিকটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছিল। আমার বাড়ি থেকে কিন্তু বেশ সামনেই, অতিরিক্ত দূরে কিন্তু না। তবে কখনো আসা হয়নি, কারণ বাড়ি থেকে খুব একটা বেরোনোই হয় না। ওই বেরোলে এক দিন বেরোই, সেই দিনগুলোতেই যেখানে সেখানে ঘুরে চলে আসি, আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে ফেলি। ওয়েদারটা এত সুন্দর লাগছিল কি বলবো। আমার ক্যামেরা কোয়ালিটিটা কেমন এখন তোমরা জানিও তো। আগের ব্লগগুলোর থেকে এখনের ক্যামেরা কোয়ালিটিটা কি একটু বেটার হয়েছে? অবশ্যই জানিও। আমার তো মনে হচ্ছে একটু হলেও বেটার হয়েছে, কারণ আমার ক্যামেরার যে ছিরি তোমাদের বলে আর বোঝাতে পারবো না। তো চারিদিকে গাছগুলোও বেশ সুন্দর, মানে একটা সিনারি টাইপের জায়গা মনে হচ্ছে না আমি এই জায়গাটায় এসেছি, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তোমাদেরও মনে হচ্ছে তাই না? খুব সুন্দর পরিবেশ গো। ভিডিওতে তোমরা কতটা কি ফিল করতে পারছো আমি জানি না, তবে আমি সামনে ছিলাম তো, সামনাসামনি বেশ ভালো ফিল করেছি। এত সুন্দর পরিবেশ, ঠান্ডা একটা হাওয়া, তার উপরে হয়েছে বৃষ্টি, ওয়েদারটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছিলো। আর এই দেখো, আমার তো ওই জায়গাগুলো যেতে খুব ভয় লাগছিল, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকটা না মানে স্লিপ কাটছে আর কি। তো পা টিপে টিপে হাঁটছিলাম আমি। তো চলো, আমার এক পাক ঘোরা হয়ে গেছে, এবারে তোমাদের সাথে ছোট্ট একটা স্লো মোশন আমি শেয়ার করে দেব, তাহলে তোমরা ওই মন্দিরটা আরও ভালোভাবে দেখতে পাবে, তাই না? তো চলো, তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। একটু পরে আবারও কথা বলছি। যাওয়ার সময় কিন্তু বেশ এক্সাইটমেন্টের সাথে তাড়াতাড়ি সিঁড়িগুলো উঠে গেলাম। তবে এখন তো বাড়ি ফেরার সময়, ওই জন্য এখন আস্তে আস্তে নামছি, আর এখন শরীরে অনেক কষ্ট হচ্ছে। তখন একটা আলাদা এনার্জি কাজ করছিল, ঘুরতে যাচ্ছি বলে কথা, কিন্তু এখন তো বাড়ি ফিরতে হবে, কি করব বলো, একটু তো মন খারাপ হবেই, তাই না? তো আমাদের এদিকে মানে চেষ্টা চলছে আর কি, যে কিভাবে অ্যাস্থেটিক ফটো তুলতে পারি। দেখেছো, পাতার মধ্যে ফুল দিয়ে আমরা অ্যাস্থেটিক ফটো তুলছি। আর নিচে কিন্তু আরও একটা সুন্দর মন্দির ছিল, বেশ পরিবেশটা সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে।
এই ঘুরতে ঘুরতে জানো তো, যখন বাড়ি যাচ্ছিলাম অনেকগুলো কিন্তু আমরা প্যান্ডেল দেখতে পেয়েছি। আমরা দুটো ইউনিক জিনিস দেখতে পেলাম, জলের উপরে প্যান্ডেল করা হয়েছে। কিভাবে, তোমাদেরও মাথায় কোশ্চেন আসছে না? তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আমরা তো ভেবেছিলাম আজ আমাদের ঘুরতে যাওয়াই হবে না, কারণ তোমরা দেখলেই বাড়ি থেকে যেই বেরোলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তবে ভগবান হয়তো চেয়েছিল আজ আমাদের ঘুরতে যাওয়া হোক, তাই আমরা যেতে পেরেছি। না হলে ভগবান না চাইলে কিভাবে যেতাম বলো? বেশ 3-4টে প্যান্ডেলই কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম। এখানে ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু মাইক বাজা বন্ধ হয়নি। আর ছোটোখাটো মেলাও কিন্তু দেখতে পেয়েছিলাম। এরকম দেখবে গ্রাম সাইডে না দুর্গাপুজো খুব একটা বড় করে হয় না, তবে কালী পুজো, কার্তিক পুজো, লক্ষ্মী পুজো এগুলো বেশ বড়ভাবেই হয়। আমি যতদূর দেখেছি সমস্ত গ্রামেই প্রায় এইসব দেখতে পাই। দেখেছো, সমস্ত জায়গায় কিন্তু লাইটিং রয়েছে। এই দেখো, এটা হলো 1 নাম্বার মন্দির, যেটা জলের উপরে হয়েছে, দেখতে পাচ্ছ পাশগুলোতে জল রয়েছে। আর এটা হলো 2nd মন্দির। এই দুটো মন্দিরই কিন্তু এই দুটো প্যান্ডেলই জলের উপরে করা হয়েছে। আমি ভাবছিলাম কিভাবে জলের উপরে করেছে, যদি ভেঙে পড়ে যায়। তবে ঠাকুরের মহিমা বলেও তো একটা জিনিস আছে বলো। অনেকগুলো প্যান্ডেল দেখতে পেয়েছি, বেশ মজা লাগছিল এরকম ঘুরে ঘুরে দেখতে। এটা হলো আমাদের বিটরা, এখানে আমার গ্রামের বাড়ি। যদি আমি যাই, আমার গ্রামের বাড়িতে একজন গান গাইতে আসবে, ওখানে বেশ ভালোভাবে কালী পুজো হয়। যদি আমি যাই সেই দিনও তোমাদের সাথে তো অবশ্যই ব্লগ শেয়ার করব, তোমরা দেখতেও পাবে। আর যদি না যাই তাহলে কিভাবে শেয়ার করব বলো? তো এরপরে কিন্তু আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এই দেখো ফুলবেড়িয়া চলেই আসলাম। এখানে একটা ছোটোখাটো ঠাকুর দেখতে পেলাম। আর আজকে কিন্তু বেশিরভাগ ঠাকুরগুলোই জানো তো বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছিল। আমাদের পাড়ার ঠাকুরটাও এই দিনেই কিন্তু বিসর্জন দেওয়া হয়ে গেছে, বাট আমি তাই ছিলাম না, কিভাবে শেয়ার করতাম বলো? তো বেশ ডিজে ঢাক এইসব বাজিয়ে বিসর্জনে যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো, এটা হলো ডাঙ্গরপাড়ার ঠাকুর। এই পথ দিয়ে জানো তো আমি স্কুলে যাই, তো এই মন্দিরটা আমি দেখতে পাই। তবে কালী পুজোর সময় কখনো এখানে আসা হয়নি, আজকে তবে চলেই এসেছি। দেখিয়েও দিলাম তোমাদেরকে, প্যান্ডেলটা বেশ সুন্দরভাবেই করা হয়েছে। মন্দির আছে এখানে, তবে প্যান্ডেলও করা হয়েছে। সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। এই বছর ভাইফোঁটাটা আমার এরমভাবেই কেটেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। তোমাদের ভাইফোঁটাটা কেমনভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই জানিও। লাভ ইউ, গুড নাইট, টাটা। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি, আরে ছুঁ